আরেকটা হচ্ছে জৈব। এই জৈব, এই জিনিস দুটো কি সেটা আগে আমরা একটু ক্লিয়ার করি। সামাজিক উত্তরাধিকার অর্থাৎ পূর্বগামীদের প্রচেষ্টা, মানে আমার পূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদের প্রচেষ্টা বা তাদের প্রতিভা সঞ্জাত ঐতিহ্য, কৃষ্টি, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, কথা, সমাজ ব্যবস্থা, জীবনচর্যা, রীতিনীতি, প্রথা, সংস্কৃতি, শিক্ষা দ্বারা প্রবৃত্তি, এগুলো হচ্ছে আমাদের একটা পর্যায়। সেটা হলো সামাজিক। এই সামাজিক গুলো কি কি গুলো বললাম, কিন্তু এগুলো আপনারা সবাই জানেন। এই যে রীতিনীতি, প্রথা, সংস্কৃতি সবাই জানেন, কিন্তু অতটা বিশদভাবে হয়তো আমরা এভাবে ভাবি না। আরেকটা দিক হচ্ছে জৈব, অর্থাৎ দেহগত। তার যেই ওটা দেহগত হলো, তখন সেটা হলো মনগত। দেহগত হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা হবে মনগত ও গুণগত উত্তরাধিকার। তার মানে জৈব বিষয়টা কিন্তু সেখানে দেহ বলে জিনিসটা আছে। এখন এই বংশগতির বৈশিষ্ট্য ও মৌলিকতা, আমাদের প্রত্যেকেরই বংশেরই সবার একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সংস্কার আছে। সেটাকে মৌলিকতা বা অক্ষুণ্ণ রাখবার জন্য বিকাশশীল ভাবে, কথা বলি একটু কঠিন, কিন্তু সেগুলোকে মানে কন্টিনিউ রাখা, যার যেটা বলা হয় সেই সঙ্গতিশীল যে বৈধি ব্যবস্থা, যে বিধান দেওয়া ব্যবস্থা, সেখানে বিবাহটা কিন্তু অপরিহার্য। তাহলে কি দাঁড়ালো, যে সামাজিক উত্তরাধিকার এবং জৈব অধিকার দুটি ধারাকে কিন্তু প্রবাহিত যদি রাখতে হয়, তার জন্য যে বৈধি ব্যবস্থা সেটা হলো বিবাহ। তাহলে জন্মগত জিনিসগুলো নিয়েই মানুষ তার জীবনটা থাকবে। তো এই সংস্কারগুলো সবই জন্মগতই আসছে বলে আমরা বললাম। জন্মগত সংস্কার অর্থাৎ জন্মগত যোনি বিন্যাসই হলো মানুষের প্রধান সম্পদ। সঙ্গে সঙ্গে উপযুক্ত পরিবেশ সহায়তা যদি পাওয়া যায়, তবেই কিন্তু জীবন সাধনার পথে ছোটখাটো বাধা বিঘ্নকে অতিক্রম করে এগিয়ে যাওয়া যায়। তাই জন্ম সংস্কার ও অর্জিত সংস্কারের মধ্যে দিয়ে অগ্রসর হতে শিক্ষা, জীবিকা ও বিবাহকে বিজ্ঞান ভিত্তির উপর দাঁড় করাতে হবেই হবে। কিন্তু তবেই কিন্তু শিক্ষাটা প্রস্ফুটিত হয়ে জীবিকার সহায়তা করবে। এছাড়াও বর্ণ ও বর্ণনা অনুযায়ী বিবাহ, একটা হচ্ছে বর্ণ, আবার যে কোনো ভাবে যেটা যে বর্ণনাটা কি না বিশদভাবে বিবাহের জীবন সার্থকতার দিকে অগ্রসর হতেই আমাদের জীবনে প্রয়োজন। এখন আমাদের জীবনটা হচ্ছে চারটে ভাগে ভাগ আছে, তাই আমাদের জীবনটাকে বলা হয় চতুরাশ্রম। এই চতুরাশ্রম মানে চারটে পর্যায়ের আশ্রম আর কি। তার মানে আমাদের জীবনের ব্যক্তিগত চারটি অধ্যায়, এই বর্ণের প্রকৃতিকে অবলম্বন করেই কিন্তু আমরা আজকের জীবনে স্বস্তি, তৃপ্তি ও শান্তির আমরা অনাবিল মধুর অনুভূতি পাই। কিন্তু তাই বর্ণাশ্রমের যেই কথাটা উঠলো, যে আমরা এই যে বর্ণের আশ্রম মানে বর্ণাশ্রম, তার তিনটি প্রধান ভিত্তি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বেঁধে দিলেন। আপনারা সবাই জানেন সে বিষয়টা। সেটা কি? সেটা হচ্ছে দীক্ষা, শিক্ষা সহ জীবিকা এবং বিবাহ। এখন প্রথম একটি কি বলি, যে দীক্ষা বলতে বোঝায় যে বৈশিষ্ট্যপালী আপুরয়মান সদ্গুরু বা পুরুষোত্তমের দীক্ষা, এবং তা যুগোপযোগী হতে হবে। কিন্তু অর্থাৎ যদি বিবর্তনকে অনুসরণ করে বিজ্ঞান ভিত্তিক পথে যদি আমরা এগোতে হয়, তাহলে দীক্ষা, তো যেখানে সেখানে দীক্ষা নিলেই কিন্তু সন্তুষ্ট আমরা হব না। কিন্তু আবার যথাস্থানে দীক্ষা যদি নিষ্ঠা নন্দিত অনুসরণ ও বা অনুশীলন না থাকে, তাহলেও হবে না। কিন্তু তাই বিবাহ, শিক্ষা, জীবিকা ঠিক থেকেও যদি দীক্ষা তার অনুশীলনের ব্যাপারে গোলমাল থাকে, তাহলে তো বর্ণাশ্রম প্রতিপালন নিখুঁত বা সম্পূর্ণ বা বিহিত হবে না। এখন এই যে আমাদের ঋষি প্রবর্তিত যুগ যুগ ধরে চলে আসছে যে বর্ণাশ্রম, যার কথা শ্রী শ্রী ঠাকুরও বলে গেলেন, এখন এই বর্ণাশ্রমের এত গুরুত্ব কেন?
শ্রী ঠাকুর এর উপরে এত কেন গুরুত্ব দিচ্ছেন যে যেখানে খুশি যা কিছু করলেই তো হয়? বর্ণাশ্রমের বর্ণ বিধান পুরুষ পরম্পরায় সুপ্রতিষ্ঠিত সহজাত সংস্কার ও বৈশিষ্ট্য অনুযায়ী সামাজিক শ্রেণীবিন্যাস এবং তদ অনুপাতে বংশানুক্রমিক জীবিকা অর্জনের দিক দর্শনীয় একটা নিদর্শন। কিন্তু এখানে জাতিভেদের সঙ্গে একটা ভালো পয়েন্ট এটা কিন্তু বড়, যে আমরা মনে করি যে এগুলা করা মানে জাতিভেদ করা, এ ছোট এ বড়, এগুলো ভাবি আমরা। কিন্তু কিন্তু না, বলছি ঠাকুর কি বলছেন শুনবেন, যে জাতিভেদের সঙ্গে বর্ণবিধানের কোনো সম্পর্ক নাই। এখন ভারতীয় হিন্দু সমাজে এই বর্ণবিধান মানব মণ্ডলীর এক বিজ্ঞান ভিত্তিক যে পর্যায়ে আছে, সেটা কিন্তু কেউ আমরা কোনো পাত্তাই দিচ্ছি না। এখন তো আরো পাত্তাই নাই, কারণ বিশ্বায়ন হচ্ছে, মানুষ বিজ্ঞান নিয়ে ব্যস্ত, মানুষ মনে করে শিক্ষিত হয়ে গেছি, আমাদের এইসব দেখে কি হবে, আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান, আমাদের সবাই একই, এরকম একটা ভাব। হ্যাঁ, আমাদের শ্রেণী বিভাগ কিছু হচ্ছে কার কত টাকা, কার কত পয়সা, কে দেখতে কত সুন্দর বা কি রকম কথা, কার কত বড় বাড়ি গাড়ি, এইসব ওগুলো করা হচ্ছে। কিন্তু আসলে ওগুলো নয়। কিন্তু শ্রী ঠাকুর কি বলছেন, যে বর্ণবিধান এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে কোনো শ্রেণীকে বাদ দিয়ে চলার উপায় নাই। এই যে প্রথম লাইনটাই বললাম, আমরা বর্ণবিধান বলতে ভাবছি যে এ ব্রাহ্মণ, এ বহু উপরে, এ ক্ষত্রিয় একটু নিচে, এ শূদ্র আটটু নিচে, আর শূদ্র তো একেবারে নিচে, এরকম কথা কিন্তু নয়। কিন্তু বর্ণবিধান এগুলি মানব সমাজের এক বিজ্ঞান ভিত্তিক। কিন্তু তাই বিভিন্ন বর্ণ পরস্পর নির্ভরশীল এবং পরস্পরের স্বার্থের সঙ্গে যুক্ত। তাই যখন বর্ণ বিধান প্রতিটি শ্রেণীকে বা প্রতিটি ব্যক্তিকে তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজে এক অসাধারণ বা অসামান্য মর্যাদার আসনে বসায় বা প্রতিষ্ঠিত করে, তাহলে বর্ণবিধান তো বহুত ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমরা এটা কেন করছি? অ্যাকচুয়ালি আমরা জানি না বলে, জানতে চেষ্টাও করিনি, আমাদের এই নিয়ে কোনো আলোচনাই হয় না সমাজে। কিন্তু সমাজে এরকম কোথাও কি কেউ শুনেছেন যে বিবাহ সম্বন্ধে বিশাল পড়াশোনা হচ্ছে, কোনো ইউনিভার্সিটিতে শেখানো হচ্ছে, বা কোনো শিক্ষক এই ব্যাপারে বলছে, বা কোনো পরিবারে এই নিয়ে কথা হয়? কখনো হয় না। একমাত্র আমাদের সৎসঙ্গী শ্রী ঠাকুরের এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া বেশি হয়। তাহলে আমরা যাচ্ছি কেন না, সৎসঙ্গ কিন্তু একই পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব শ্রী ঠাকুরের দেওয়া পথ। তাই বর্ণবিধানে প্রত্যেকের পক্ষে তার বর্ণ অনুযায়ী কর্ম ছাড়া অন্য কোনো কর্ম দিয়ে জীবিকা নির্বাহ করা নিষিদ্ধ। এর বড় পয়েন্ট, যে এখানে বলা হলো ওই বর্ণ বিধান যা আছে সেরকম তার যা কাজ, যে যে বর্গের লোক, তার যে ধরনের দেওয়া আছে নিয়ম বিধি, সে সেটাই করবে, তার বাইরে তার যাওয়াটা নিষিদ্ধ। এখন যার যে কাজ তা প্রকৃত সিদ্ধ, তা করাই ভালো, আমরা বুঝলাম। তাহলে ওটা করলে কি হবে না, ওটা করলে পরে বর্ণগত কর্ম যেমন বিজ্ঞান সম্মত, মানে বিজ্ঞানকে সম্মত, কিন্তু যার যার কাজ, এটা কিন্তু বিজ্ঞানকে বাদ দিয়ে নয়। কিন্তু তাহলে কি হবে না, অর্থনীতি ঠিক থাকবে এবং সমাজের শৃঙ্খলার দিকে এগিয়ে আরো বেশি কার্যকরী হবে। কিন্তু এইটাই হচ্ছে মূল ভিত্তি। আমরা এই জায়গাটা মানছি যে অর্থনীতি আর সমাজের শৃঙ্খলাটা আমাদের চাই, কিন্তু কিন্তু বর্ণবিধান তাহলে তো মানতে হবে। তাই এক সময় এই বর্ণাশ্রম মানার জন্য সমাজে কিন্তু বেকার সমস্যা ছিল না, কিন্তু এই অন্যায় প্রতিযোগিতা, একজনের পেশা মানে বৃত্তি যাকে বলে, একজনের পেশা আরেকজন অপহরণ করতো না, মানে নিত না। আর তখন যদি নিত, তাকে বলা হতো এটা পাপ করা হচ্ছে। তার মানে আমি গিয়ে ঢুকে, আমি বিপ্র, আমার যে কাজ আমি সেটা করব, সুভদ্রা সাহা হিসাবে তার যে কর্ম বৈশ্য, তিনি সেটাই করবেন। আমি গিয়ে সুভদ্রার জায়গায় ঢুকবো না, আবার সুভদ্রা আমার জায়গায় আসবেন না। কিন্তু তাহলে
এইভাবে যদি করি তাহলে কিন্তু সমাজে ওই জিনিসগুলো ঠিক ঠিক থাকবে। তাই মানে যে অপরের বৃত্তি যেটা সেটা কিন্তু নেওয়া চলবে না। এখন যদি মানে এখন যদি কোনো ইমার্জেন্সি থাকে তখন কিন্তু একজনের বৃত্তি আরেকজনে নিতে পারে। তার মানে আবার ইমার্জেন্সিটা যখন চলে যাবে তখন কিন্তু আবার সে তার নিজের বর্ণের অনুযায়ী যে বৃত্তি সেখানে ফিরবে কিন্তু। তাহলে দেখুন ব্যাপারটা দাঁড়ালো যে সমাজের বিজ্ঞানীরা বাস্তবতার ভিত্তিতে দাঁড়িয়ে স্বাভাবিক ও প্রাকৃতিক পরিকল্পনা সমাজের যে জীবনটা প্রচলন করেছিলেন, যাতে কিন্তু সহজাত যোগ্যতা বা সংস্কার সমন্বিত এই চতুরাশ্রম দিয়ে সেখানে বিভিন্ন শ্রেণীর কিন্তু একেবারে সক্রিয় সহযোগিতা ছিল। সমগ্র সমাজটা কিন্তু একেবারে সর্বভাবে মানুষের কল্যাণের জন্যই কিন্তু কাজ করত। তখনকার সময় এটা মহানের দূরদৃষ্টির কি কম ছিল তাহলে? তারা তখন চাইতেন যে মানুষ তার ব্যক্তিত্বের স্বাতন্ত্র মানে স্বাধীনভাবে চারিত্রিক ভিত্তিক ও সমাজে সামাজিক মর্যাদা ও ন্যায় বিচারটা পাক। এটা কিন্তু সমাজের সবচেয়ে প্রধান মানে রিকোয়ারমেন্ট ছিল। তাই প্রাচীন ইতিহাসের দিকে যতই আমরা তাকাবো ততই দেখতে পাবো যে ওখানে না বর্ণাশ্রম এর বাইরে সমাজের কোনো চিত্রই নাই। আর যে চিত্র আমরা দেখতে পাই এখন বা ওই সময়েও আমরা দেখতে পেয়েছিলাম, যে যে চিত্র আমরা দেখতে পাই আমাদের এখানে ইতিহাসের পাতা থেকে আমরা পড়ি যে ভারতবর্ষে তখনকার সময় যে বিভিন্ন পর্যটক যেমন মেগাস্তেনিস, হিউয়েন সাং, আরো অনেক অনেক লোক এখানে এসে তারা কিন্তু ভারতবর্ষের এইগুলো জিনিস দেখে কিন্তু তারা আচম্বিত বা স্তম্ভিত হয়ে গেলেন। তবুও বলবো ওই যে সমাজটা ছিল প্রাচীন সমাজ, তারা মহিমামণ্ডিত অস্তিত্ব বজায় রেখেই চেষ্টা চালিয়ে গেছে, যার ফলে তার স্পর্শ আমরা চেষ্টা পেয়ে যা দেখেছি সেটা ভালোই। কিন্তু তার মানে এখন কথা হচ্ছে যে যে সকল কথা আমরা বলছি সেই সকল কথার মধ্যে একটাই কথা, যে এগুলো তো পুরনো কালচার। এগুলো এখন যদি বললে আজকে সবাই মানুষ বলবে, আমার ছেলে মেয়েরা বলবে আমার বাবা বা ঠাকুরের কথা যিনি বলছেন তিনি কিন্তু বড় ব্যাকডেটেড, আপডেটেড নন, ব্যাকডেটেড, সে কালের কথা বলে। কিন্তু সেই কাল আর ওই কাল সব কালই এক। নিয়ম কোনো কালেই বদলে না বা নীতি কখনো বদলে যায় না। আমরা ছোটবেলাও শুনেছি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমাদের বিজ্ঞানও বলছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে কথাটা কিন্তু দাঁড়াচ্ছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তার মানে কথাটা কি সূর্য দিক থেকে হঠাৎ করে উঠলো? কথাটা কিন্তু একটু অন্যরকম। যে সূর্য কিন্তু সবসময় উদিত আছে, সূর্য কখনো অস্ত যায় না কিন্তু। কিন্তু আমরা বানিয়ে নিলাম উদয় এবং অস্ত দুটি জিনিস। তাহলে কি হচ্ছে যে পৃথিবীর গোল, সেই পৃথিবীটা ঘুরছে, সূর্যের সামনে যেই জায়গাটা আসে সেই জায়গায় হচ্ছে দিন। আবার যখন সূর্য থেকে দূরে চলে যাচ্ছে এটা এরকম ক্লক ওয়াইজ ঘুরছে, কিন্তু এই ঘোরাটায় তখন সেখানে অন্ধকার নেমে আসছে, তার মানে রাত্রি। তাহলে ব্যাপারটা বোঝা গেল যখন ভারতবর্ষে দিন হচ্ছে, তাও বিদেশের কোনো এক জায়গায় উল্টো দিকে যারা আছে সেখানে হবে রাত। তাহলে সূর্য তো সবসময় তার ডিউটি করছে। এখন আমি আমার মতো করে বিজ্ঞানটাকে এরকম করে বুঝছি, যখন বলছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো আবার ওই তো তাহলে এটাই দেখা যাচ্ছে যে আমরা বর্ণাশ্রমের কথাটাও তাই কিন্তু, যে আমরা ভাবাটাই এরকম কিন্তু, আর না হলে সব ঠিক। তো এখন বর্ণাশ্রমটা যদি ঠিকঠাক থাকে তাহলে সবচেয়ে বড় কথাটা কি হয়? সেটা হয় যে আমরা প্রগতিশীল হয়ে উঠতে পারি। এবং দেখা গেল যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন চিত্রগুলো যদি দেখি আমরা, সেই বিভিন্ন চিত্রগুলি যদি দেখি যে আমরা কিছু ঘটনা দেখব, সেই ঘটনার মধ্যে যদি কোনো জিনিসটা দেখা যায় যে এটা এরকম হয়েছে সেটা এরকম হয়েছে, তখন এটা বাদ দেওয়া যাক, আমরা বলে দিচ্ছি এইটা। কিন্তু নিয়ম কিন্তু তা নয়। তাই ঠাকুর দীক্ষা শিক্ষা বিবাহ দিয়ে জীবিকাটাকে বর্ণাশ্রমের মধ্যে রাখতে চেয়েছেন, যেখানে সর্বাঙ্গীন বা সার্বভৌমভাবে বিজ্ঞান, জীবন দর্শন ও সমাজ ব্যবস্থার মৌলিক তাৎপর্যকে একেবারে ব্যবহারিক ক্ষেত্রে যুগোপযোগী
প্রয়োগ করতে হবে। এখন আমি এতক্ষণ সময় এগুলি বলছি, বিবাহ বলতে এখনো কিছুই বললাম না। কথাটা এই জন্যই বলছি যে যতক্ষণ না এই জিনিসটা আসল জিনিসটা ক্লিয়ার করে বলে দেব, আমি চলে যাব বর্ণাশ্রম, আপনারা এক কথায় বুঝে ফেলবেন। আমি কিন্তু মনে করি না, আমি নিজেই বুঝতে পারি না। তো আমি আমি মনে করি বুঝতে পারি না বলে সেই জন্য আমি এক্সপ্লেন করছি। এখন এখানে আপনারা যতজন রয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় ৮১ জন মানুষ আছে। তাহলে ৮১ জনের মধ্যে আমাকে বাদ দিতে হবে। আমি কিন্তু কিছু বুঝি না। ঠাকুর যেটা বলছেন আমি সেটাই খালি পর্যালোচনা করছি, কিন্তু এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ঠাকুরের কথাই বলছি আমি। যে আজকে এইগুলো যে না জানার জন্য ঠাকুর একটা বাণীই বলা যেতে পারে, মানে যে মানে সে জানে। কথাটা হলো যে যে মানে সে জানে। তো এখন আমাকে প্রথম মানতে হবে, তাহলে আমি জানতে পাবো। আর আমাদের প্রসিজারটা কি হচ্ছে, না আমি তো সব জেনেই ফেলেছি, সব জানি, আমার বয়স হয়েছে। সুভদ্রা সব জানে, আরো অনেকে আছে সবাই জানে। আমি সুভদ্রার নাম এই জন্য বলছি, আমি চিনি তাকে তাই বলছে, নামটা মনে এলো। তার মানে কিন্তু আমি এটাই বলতে চাইছি যে যতক্ষণ না জীবনটাকে সমাজের সঙ্গে সেটা না করে কাজগুলি করাটা, ওই বিবাহ এক এক লাইনে আমি বলে দেব ওই কথাটা এটা নয়। আমরা জানি যে বিবাহটা কি, প্রত্যেকে এখানে বিবাহিত মানুষ, ওইটা তো একটা মাত্র পর্যায়, যেটা জানি অনুষ্ঠান। কিন্তু ওই অনুষ্ঠানে যাবার আগে যে জিনিসটা, সেটাই কিন্তু আগে ক্লিয়ার করছি আমি। তাই তাই বর্ণাশ্রম চায় যে এমন ব্যবস্থা যাতে আপনার আমার বৈশিষ্ট্য সম্মত যোগ্যতা ও শ্রমের উপর দাঁড়িয়ে মানুষ স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে। ক্লিয়ার? আমরা যখন বিবাহের প্রথম কথা, ছেলে কি করে, মেয়ে কি করে, তাহলে এই যে এটা কি আমরা জিজ্ঞাসা করছি না? কিন্তু আমরা এই শব্দটা বুঝলাম না, বা আমরা জানছি না, বা হয়তো ওইভাবে নিয়ে চিন্তা করলাম না। কথাটা তাহলে কি দাঁড়ালো, যে বর্ণাশ্রম চাইছে কিন্তু যেখানে প্রত্যেকেই প্রত্যেকের বৈশিষ্ট্য মতো যোগ্যতা, এবং আমি যা পরিশ্রম বা শ্রম করি, মানে আমি তো কর্ম করি, ওই কর্ম অনুপাতে দাঁড়িয়ে থাকবে মানুষের স্বাধীন জীবিকা। কিন্তু এখন গোলামি করার প্রয়োজন তো যত কম ততই তো ভালো। আমি চাইবো কম পরিশ্রম করব, গোলামি মানে আমি এর তার আন্ডারে খাটলাম, ওটা কিন্তু একরকম জিনিস। তাই এখানে আমরাও ভাববো যে না এখন তো কেউ শ্রমিক হয়ে যাচ্ছে, কেউ ধনী হয়ে যাচ্ছে, এখানে কেন বৈষম্য, সে আরেক প্রশ্ন। কিন্তু ওই যে একটু আগেই বললাম, কি বলেছিলাম, যে যেখানে যার যার বৃত্তি অনুপাতে বর্ণ বিভাগ অনুযায়ী তার বৃত্তি আলাদা। তো এখানে একটা পর্যায়ে কেউ পড়াশোনা কম জানা, অমুক জানা, সেটার থেকেই কিন্তু হচ্ছে ব্যাপারগুলো, এটা একটা জিনিস। কিন্তু যদি পড়াশোনাটা মূল ক্রাইটেরিয়া না দিয়ে ওটা হতো যেটা আগের সমাজে ছিল, তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না, সেখানে বেকার ছিল না। এখন এখানে ধনী দরিদ্র শ্রমিকের সমস্যা আসছে। তাই এখানে যে মালিক সেই শ্রমিক, আবার যে শ্রমিক সেই মালিক, এটাই কিন্তু বর্ণাশ্রমের মূল কথা। কিন্তু এখানে এই জিনিসটাকে কনসিডারেশন সমাজে নাই। আমরা কি করছি, আমরা নিজেরাও তা করেছি। আমাদের ছেলে মেয়েকে একটা ভালো ডিগ্রি টিগ্রি দিয়ে দিচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তমুক এসব বানিয়ে ফেলছি, তারপর কোনো ভ্যাকেন্সি অনুপাতে চাকরিতে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে জীবন। কিন্তু বর্ণাশ্রম কিন্তু একটু অন্যরকম। কিন্তু তাই বর্তমান যুগে মানুষের স্বভাব যদি যা হচ্ছে, এটা দেখলে কিন্তু দেখতেই বোঝা যায় এটা নিম্নগামী, কিন্তু এটা ঊর্ধ্বগামী নয়। হ্যাঁ, ঊর্ধ্বগামী হচ্ছে বড় চাকরি, বড় টাকা, বড় পদ, এগুলো মানুষ ভেবে নিচ্ছে, কিন্তু সব যে ঊর্ধ্বগামী, হ্যাঁ আছে, যে মানুষ এখন মঙ্গলে চলে যাচ্ছে, ওগুলো রিসার্চ নিয়ে বহুত কিছু হচ্ছে, আমি ওই বিষয়ে গেলাম না। তাই ঠাকুর বললেন যে চাই প্রবল উচ্চে যাওয়ার প্রেরণা ও দৃষ্টান্ত। বর্ণাশ্রম যদি আমরা ত্যাগ করি, তাহলে কিন্তু আমরা বাঁচবো না। তাই আমরা যতই বড় গলায় বলি না কেন, আমি এই আমি সেই, কেউ বলছে আমি বিপ্র, কেউ বলছে আমি বৈশ্য, কেউ বলছে ক্ষত্রিয়, এইগুলো মুখে খালি বললে হবে না যে আমি বিপ্র, আমার শরীরে একটা পৈতা ঝুললো সাদা রঙের উপবীত যাকে বলা হয়, এটাই বড় কথা না। আমার কেন, আমি মুখার্জি, আমি আমি চ্যাটার্জি, আমি রারি শ্রেণীর ব্রাহ্মণ, এই সমস্ত শব্দ বন্ধন দিয়ে কি হবে? কোনো গুণেই তো নাই বিপ্রের। তাহলে সে বিপ্র বলে চালাচ্ছে।
কেউ বা আরো কিছু বলছে। ঠাকুর এইখানেই আমরা দেখছি যে এই করছে ঠাকুর বলছেন এভাবে কিন্তু বর্ণাশ্রমটাকে আমরা অচল করে দিয়েছি নিজেরাই কিন্তু। আর সেইখানেই আমরা কি করেছি, না এটা অচল অবস্থা, এটা কোনো দরকারই নাই, কে কি কোথায় কোনো ঠিকানা নাই। তো বিবাহের মূল কথাই কিন্তু বর্ণাশ্রম। যে যেখানে খুশি বিয়ে করে ফেলছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এইখানেই ওইরকমই যে আমরা কি গরু ছাগল? তো গরু ছাগল তো ওরকমই করা হচ্ছে। তাহলে সমাজে ঠাকুর যার জন্য দিলেন যে আমরা গরু ছাগলের মতো কি বিয়ে কেন করছি? আমরা গরু ছাগলের কিন্তু বেঁধে এখন দেখা যাবে যে আমরা একটা বাড়িতে, আমাদের বাড়িতে একটা গরু কিনবার প্রয়োজন। যারা ধরে নিন যে এখন আপনি বলবেন আমরা কি গরু কিনার ব্যাপারটাও বুঝতে হবে? আমি বলব অবশ্যই বুঝতে হবে। যখন গরু কিনা হয়, যারা গরু কিনবেন, আমি উদাহরণটা দিচ্ছি মিলিয়ে নেন আপনাদের সঙ্গে। যখন গরু কিনা হবে তো গরুর বাজারে যেতে হবে। এখন গরু গরু মানে কি গরু? যে গরু হয়তো আমি দুধের জন্য আমার প্রয়োজন, যার চাষের জন্য প্রয়োজন, সেই ধরনের গরু সে কিনবে। তাহলে আমি হয়তো এমন কোনো ব্যক্তিকে নেব যে যে ভালো করে বোঝে গরুটা। সে কি করবে? না গরুর স্বাস্থ্য দেখবে। কিভাবে স্বাস্থ্য দেখবে? না ওর দাঁত দেখবে। তারপর লেজটা উঠিয়ে দেখবে কতখানি লেজটা গরুটা লাফ দেয়। তো গরু লাফ দিল, এগুলোর দ্বারা কি বোঝা যাবে? না গরুটা কত মানে মাতৃত্ব অর্জন করেছে তত হিসাবে তার দুধের ক্যাপাসিটি হবে। বলে এই প্রথম সে বাচ্চা দেবে হয়তো, এখন পর্যন্ত দেয়নি। তাহলে ওভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে। গরু কিনতে গিয়ে আমি এতখানি চতুরতার বা প্রয়োজনীয়তা মনে করলাম কিন্তু। তেমনি বাজারে আম কিনতে গিয়ে বলছি এটা আম কিরকম ওরকম, এটা হিমসাগর, উনি বলছেন না এটা ল্যাংড়া। আমি হিমসাগরেরও নাম জানতে হচ্ছে, গন্ধ নিতে হচ্ছে, ল্যাংড়া দেখে নিচ্ছি ইত্যাদি, আমি কার্বাইড দিয়েছি কিনা ইত্যাদি ইত্যাদি। যদি কার্বাইড দেওয়া হয় তাহলে আমের বর্ণ হয়তো খুব ভালো থাকবে, রং খুব তাড়াতাড়ি পেকে গেছে, তাড়াতাড়ি এবার শেষও হয়ে যাবে, কালো হয়ে যাবে একদিন বা দুদিন পরে। কিন্তু গাছের পাকা যদি হয় তাহলে তার রংটা আবার একটু অন্যরকম থাকবে, সে আবার কয়েকদিন থাকবে, তার স্বাদের ক্ষমতা আলাদা থাকবে। যদি 30 টাকা 40 টাকা কিলো হয় হিমসাগর কার্বাইড দেওয়া, তাহলে গাছ পাকা, গাছ থেকে আনা ডাইরেক্টলি এবং ডাইরেক্টলি আমার হাতে পড়লে তার দাম হয়ে যাচ্ছে 120 টাকা। কতখানি ডিফারেন্স? 3 টাইমস মানে বড়, মানে 40, ওদিকে হচ্ছে 120। মানে এইবার মার্কেট তেমন ছিল। তাই বলতে চাইলাম আমি আম কিনতে গিয়ে এতখানি বিচার বুদ্ধি আমার ইউজ করি। গাড়ি কিনতে আমি 10 জনের সঙ্গে জিজ্ঞাসা করি যে এই ধরনের কারবার, একটা গাড়ি কিনবো কি কি, ওটা গিয়ার সিস্টেম কিরকম, কতটা তেল লাগছে ওরকম, এই সেই সর্বত্র সার্ভিস সেন্টার আছে কিনা। ব্যবসা করতে গেলাম, এখন সুভদ্রার সঙ্গে আমার ব্যবসার একটা কোনো হলো যে আমরা দুজনে মিলে ব্যবসা করব। আমি সুভদ্রার খুব আতিপাতি খবর নেব যে সুভদ্রা আগে কি কি করলেন, ওনার ব্যাংক অ্যাকাউন্ট আমি দেখব, ব্যাংক অ্যাকাউন্ট বলে দেবে যে ওনার লেনদেন কিরকম, আরো কিছু খবর নেব, তবেই কিন্তু আমি গিয়ে সুভদ্রার সঙ্গে একটা বিজনেস টাই আপ করবো। এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি, যেটা আপনারাও, বা আমি কুকুর কিনতে হবে, তার বাবা কে ছিল মা কি ছিল সব খবর নিয়ে আমি এরকম ভাবে কুকুর কিনি। যদি আমি বিশেষ ধরনের কুকুর আনতে হয় আমাকে, তাহলে আমার এই মানব জীবনটার জন্য যে এই বর্ণাশ্রমটা তো কই দেখলাম না তো। আমি যে আপনাদের জিজ্ঞাসাও করছি আমি কি ভুল বলছি, না আমার এই প্রশ্ন করাটাই ভুল? ঠাকুর সেটাই বলছেন, আমি একটু ভেঙে বললাম এতক্ষণ, কঠিন শব্দগুলি বলছিলাম তো, এখন আমি ভেঙে বললাম যে আমি আমার জীবনের এত বড় জিনিসটাকে আমি ইগনোর করে চলেছি। আমি করছি মানে আমার সময় যখন হয়েছিল আমিও করেছি, আমার পিতা মাতাও করেছে হয়তো। তাই সেটা দেখা লাগবে যে বিবাহের নিয়মটা কি, আয়ু, বর্ণ, বংশ, স্বাস্থ্য ইত্যাদি সব দেখা হবে। আমি আসবো পর্যায়ক্রমে সেই জায়গাগুলি। আজকে একটু প্রারম্ভিক কথাগুলি বলে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমরা এখানে জানবো যে বিবাহের মধ্যে আবার বর্ণাশ্রম আসবে। এই বর্ণাশ্রমে আমরা শেষ করি। তার মানে আমাদের এই আর্য কৃষ্টি, এখন প্রশ্ন আসলে আর্য কি? আর্য হচ্ছে যিনি সৎ, সিম্পল কথা। আপনি বাঙালি হন, মারোয়ারি হন, আপনি গুজরাটি হন, আপনি বৈশ্য হন, আপনি শূদ্র হন, সেইগুলো না কিন্তু। যে যার
নিজস্ব জায়গায় সে সৎ কিনা। সতের ডেফিনেশনই হচ্ছে কিন্তু অনেস্টি, যে সে তার জীবনে সঠিকভাবে চললে সেই হচ্ছে, এটাকে বলা হচ্ছে আর্য কৃষ্টি। আপনারা যখন মহাভারত দেখেছিলেন টিভিতে, বহুযুগের আগের কথা, টিভি সিরিয়ালে বলা হতো না, নারীরা বলতো না হে আর্য পুত্র? স্বামীরা সম্বোধন করছে, সরি, পত্নীরা স্বামীকে সম্বোধন করছে আর্য পুত্র। তার মানে সে বারবার ওটাকে তাকে মনে করিয়ে দিচ্ছে, তুমি কিন্তু আর্য পুত্র, তুমি আমার স্বামী হতে পারো, বা আমারই সন্তানের তুমি পিতা, বা তুমি অমুকের ছেলে, বা তুমি কাকা মামা জ্যাঠা যাই থাকো, তুমি কিন্তু আর্য পুত্র। তাই দেখবেন আমরা ঠাকুরের গানে ইহা আর্য ভারতবর্ষ আমার, এরকম অনেক জায়গায় ঠাকুর আর্য কৃষ্টিটাকে আনতে চেয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু সেগুলাকে পাত্তা দিলাম। আজকে এখানে যত কথাই বলি, এই বিষয় বলতে গেলে আমার তো মনে 1 মাসও বললেও শেষ হবে না। আমি এক জায়গায় থেকে যাচ্ছি, আরো এগোতেই পারছি না। তাই দেখা যাক, এই যে কৃষ্টি, এই কৃষ্টিকে মানুষকে সর্বমঙ্গলময়ী করে তোলে কিন্তু। এখন এতখানি কঠিন যদি বলা হয়, তাহলে দাদা কাম সেরেছে, হয়ে গেছে, বিয়ে টিয়ে না করাই ভালো, এটাই বলবেন? ইয়েস, তাই তো, তাই তো, সেভাবেই তো। তো সেভাবে করতে হলে এত সহজ করেই দিয়েছেন ঠাকুর। আবার মনুসংহিতার কথাগুলি আমি একটু বললাম, বেশি তো বলিই না এখনো। সেগুলো সব মনুসংহিতার কথা। ঠাকুর কিছু নিজের থেকে, তার মানে না, ঠাকুর কি করেছেন? ঠাকুর না এটাকে সরলীকরণ করে দিয়েছেন। আমার মতো মানুষ, আপনাদের যাদের জীবন অতি ব্যস্ত, যারা অনেক পড়াশোনাও করেছেন, এগুলো নিয়ে পড়াশোনা করছেন না বা করবেনও না, বা মনে করেন প্রয়োজনই নাই, সেই জন্য তো সেটা সেকালে হয়ে যাচ্ছে। এটা যে এই কালের আর ওই কাল, পরকাল, সব কালের জন্যই হচ্ছে এই বিষয়, এটা কিন্তু নয়। একমাত্র শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গেই দেখা যায় যে এই বিষয়ে কথা বলে। তাই আমরা দেওঘরে আশীর্বাদ আনতে যাই, তখন তারা কি জিজ্ঞাসা করে আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যে ওগুলো আগে দেখেন। একটা ছবি দেখিয়ে আপনি বলে দিচ্ছেন আমাকে যে আমি আশীর্বাদ দিতেছি, আচার্যদেব বলেন, তা কিন্তু নয়। সবকিছু বর্ণ, বংশ, আয়ু টায়ু সব দেখেন, তারপরে সেখানে বিচার করার জন্য রয়েছে আরো নানা পদ্ধতি। তাই শ্রী শ্রী ঠাকুরের এই যে কার্য মানে কর্মের যে প্রবাহটা, সেই সৎসঙ্গ। তাই বলছে যে, ঠাকুর বললেন যে মূল জিনিসটাই হলো কিন্তু সৎসঙ্গের সুবিবাহ এবং সুপ্রজনন। দেশের উন্নতির জন্য সুসন্তানের বিশেষ প্রয়োজন। এইটাই হচ্ছে ভাইটাল কথা। দেশটাকে যদি উন্নতির পথে দেখতে হবে, নিতে হবে বা রাখতে হবে, তাহলে কিন্তু সুসন্তানের বিশেষ প্রয়োজন। তার মানে আপনি কেমন টাইপের সন্তান চাইছেন, সেটা ডিসাইড আপনাকেই করতে হবে। মানে আপনি করবেন আর আপনার অভিভাবক করবে, উভয়ই আছেন কিন্তু। যেখানে এটা দেখা যাচ্ছে যে আপনিই করছেন, মানে আমরা নিজেরা করছি, আর বাবা-মা খালি সেটাকে অ্যাপ্রুভেল দিচ্ছে, তাহলে সেটা তো আমি আর কি ভেঙে বলার কি প্রয়োজন? ঘরে, ঘরে, ইভেন ঋত্বিকের বাড়িতেও তাই হচ্ছে। তাকে বলা, কাউকে বলবার কিছু নাই। বললে বলছে এগুলো কি কথা? বলা যাবে না। সবাই বলছে ব্যক্তিগত বিষয়, এবং এই বিষয়ে পিতামাতার কোনো অধিকার নাই। কারণ ছেলে-মেয়েদের 18 বছর হয়ে গেলে তারাই সিদ্ধান্ত নিতে পারে। এখন ছেলে-মেয়েরা কি সিদ্ধান্ত নিচ্ছে এবার ভালো করে বুঝছেন তো? আমি যে জিনিসটা আসতে চাইলাম এতক্ষণে, এই ছেলে-মেয়েরা কিসের ভিত্তিতে বিবাহের আ সিদ্ধান্তটা গ্রহণ করে? চাকরি? একসঙ্গে দুজনে কাজ করছে, সে বিবাহ? অবভিয়াসলি তাই হচ্ছে। সবাই তো মেনেই নিচ্ছে। তাই সেখানে উন্নয়ন আর সুপ্রজননটার গল্পটাই তো প্রথমেই তো নাই। একটু আগে বলেছি আমের কথা, হিমসাগর, ওই জিনিসটা নাই। যে যা পারে নিয়ে নিল, ব্যাস। কিন্তু ঠাকুর বললেন কি, যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। আমরা নিজেরাও করছি, অন্যেরটা মেনে নিচ্ছি, কিছু বলছি না। হ্যাঁ, আমি দেখি যে বিশেষ করে কিছু সহব্রতের ঋত্বিক বা কিছু মানে বাড়িতে ঠাকুরকে নিয়ে এরকম বলা, তাকে মানুষ এভয়েড করে। যে মানুষ দাঁড়িয়ে সমাজের সৎসঙ্গের আ যাজনে বিবাহের কথা বলে, সেই ঋত্বিকের কথা মেক্সিমাম মানুষ শোনে না। তখনই সবাই তারা চোখ বুজে ফেলে আর বলছে লোকটা বেশি বকবক করছে, এই অনেক বেশি সময় নিল। কারণ, কেন বলছে লোকটা? কারণ সে শুনতে চায় না।
কারণ ভেঙে বলার প্রয়োজন নাই, কারণ সেই অলরেডি ছেলে মেয়েকে ওরকমই বিয়ে দিয়েছে, বা নাতিপুতি বিয়ে করুক, তাতে কিছু আসে যায় না, কারণ তিনি নিজে কোনোদিন মানেন নাই, তাই তিনি জানেনও নাই। সুতরাং যখন এইভাবে বলা হচ্ছে, এই অনুকূল ঠাকুরের এখানেই বড় এরকম ভেদ বিচার। ওই একটু আগে বলেছিলাম, আবার বলি, যে জাতিভেদ কিন্তু বর্ণাশ্রম নয়, কিন্তু এই কথাটা মনে রাখবেন। জাতিভেদ করা হচ্ছে যে অমুকের সঙ্গে আমার বিয়ের, এখানে এইটা জাতির সঙ্গে কোনো ভেদের প্রসঙ্গই নাই। তাই আমরা যখন নিজের পর্বে, আমরা জীবনের একটা পবিত্র কার্য হচ্ছে, এটা বিশাল ধার্মিক কাজ। কিন্তু ধার্মিক কাজ কেন না, নিজস্ব ব্যক্তিগত ধর্মটাকে পালন করাটাই তো হচ্ছে ধর্মের কাজ। আমি যেখানে সেখানে বিয়ে করাটা আমার কি ধর্মটাকে থাকবে? আমার যেটা কি হবে না, আমার দ্বারা পৃথিবীতে সুপ্রজনন বা উন্নয়ন হওয়ার জন্য আমার সুব্যবস্থাপনার মধ্যে বিবাহ করা আমি মানলাম না, তাহলে কি এটা ধর্ম পালন করলাম? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, যে ধর্ম বলছি এইদিকে কোন ধর্ম? আমরা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, এই কথা আমি বলি নাই কিন্তু। এবং ঠাকুর এই বিষয়ে বড় স্পষ্ট বলে রেখেছেন, আমরা সেটা মানতেও চাইছি না। যদিও বা আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থায় লেখা আছে ধর্ম লিখতে হয় যেখানে, আমরা লিখি হিন্দু, মুসলমান, যে যে পর্যায়ে, কেউ শিখ, এইভাবে। ওটা তো একটা রকম ফের। শ্রীজি ঠাকুর কি বললেন সেই ধর্ম ডেফিনিশনটা আলাদা, এই জন্য আমি সেটা তুলছি না কিন্তু। তাই দেখা যাচ্ছে আমাদের গুরুজনরাই প্রকৃত অর্থে সেগুলা করেননি, আর করতে চাইছেনও না এখনো। আমি এই জায়গাটাকে তুলে ধরতে চাইছি। আদৌ আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনি স্বধর্ম পালন করেন তো, বা করেছেন তো, না বা করবেন তো আগামীতে? যাদের বয়স হয়ে গেছে, এখন অনেকেই আমার সঙ্গে একমত হবেন, দাদা এখন বুঝলাম জীবনে কেউ কোনোদিন বলেনি, এরকম করে বলেছে সবাই, আছেও সবাই। শ্রী শ্রী ঠাকুরের তো 139 বছর হয়ে গেল। ঠাকুর তো ধরাধামে লীলা করলেন 1969-এর সেই 27শে জানুয়ারি সকাল পর্যন্ত। তারপর তারপর আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব, পরবর্তী পূজনীয় অবিন্দা, এভাবে কিন্তু চলছে তাদের, আমি দেখতে পারছি কিন্তু। কিন্তু গেল। আমার প্রশ্ন আপনাদেরকে, আপনারা পারছেন না কেন? আপনারা করছেন না, ওই একই কথা, মানছেন না, তাই জানছেন না। তো মানবেনও না, করবেনও না, কিন্তু ফল পেতে চান, ফলটা পাবেন তাহলে সেরকমই। আমি দেখতে পাবো না অবশ্যই ফলটা, যার যার ক্ষেত্রে তাই হয়। সে চলে যাওয়ার 40-50 বছর পরে বুঝবে যে এই বিবাহের কি ফল বা সুফলটা সে রাজি হয়েছিল, তার ফলটা। তাই সবাই পাত্তাই দেয় না, যে আমার ওসব থাক, নাতিপুতি দেখলাম, চললাম, আমি ব্যাস হয়ে গেল। তাই এখানে বলা হচ্ছে মানুষের জীবনের আমরা শিক্ষায় অধ্যয়ন বিষয়ক বা বৃত্তিমূলক বা আধ্যাত্মিক বিষয়ক ও নৈতিক বিষয়ের শিক্ষা গ্রহণ করে এইটা যদি সঙ্গতিপূর্ণভাবে না করা হয়, ব্যালেন্স না হয়, তাহলে প্রপার মানুষহুড হবে না কিন্তু। আমরা যতই বেদ জেনে ফেলি, শাস্ত্র জেনে ফেলি, বিশাল আমরা যোগ্যতা, চাকরি বাকরি করে ফেলি, যাই করি না কেন, কিছুই হবে না। মানুষের জীবন উপযুক্ত, তাই শিক্ষকের কাছে যেতে হয়। সেই শিক্ষকটা কে? সেই শিক্ষকটা আছেন আমার সদ্গুরু, আর তার দেওয়া পথে আচার্যদেব। সেই শিক্ষক সেগুলো বলে দেন কিন্তু। বর্তমান আমরা দেখেছি ঠাকুর পরিবারে এরকম বিয়ে হচ্ছে না, হবে কোনোদিন? তাহলে আমাদের বাড়িতেও হওয়া উচিত নয়। ঠাকুর বলা আছে, ঠাকুর বলেছিলেন এরকম, যে এই 1955-এ বিনোদানন্দ ঝাকে ঠাকুর বলেছিলেন যে মানুষ, ছাগল, গরু, বাছুর, মানুষ, ছাগল, গরু, বাছুর, ওগুলোর যেমন চাষ হয় তেমনি মানুষেরও চাষ করা লাগে। বিনোদানন্দ ঝা ভাবছেন তিনি মুখ্যমন্ত্রী, ঠাকুর এটা কি বলছেন, যে গরু, ছাগল, বাছুর ইত্যাদি যেরকম চাষ হয়, তেমনি বলে মানুষেরও চাষ হয়। ঠাকুর আবার বলছেন যে মানুষের, যে মানুষগুলি চলে যাচ্ছে সেই মানুষগুলি আসছে না, তাই যে মানুষগুলি আসবে তার জন্য ওইটা দরকার, এই যে সিস্টেম। আরো বলেছেন যে আমি যে
সোনা দিয়ে বা হীরা দিয়ে পথ করে দিতে পারি, হীরা দিয়ে মন্দির করে দিতে পারি, রাস্তাও করে দিতে পারি, কিন্তু তা দিয়ে সমাজে কিছু আসবে না, এটাও ঠাকুরের বলা আছে কিন্তু বিনোদানন্দ ঝাকে সেই সময়। তাই যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমাদের এই আধুনিক বর্তমান যুগে শিক্ষার পদ্ধতিতে পরিবর্তন যেটা হয়ে গেছে, খুঁজে নিতে হবে যুগ উপযোগী আমরা কিভাবে সেটাকে আমরা পালন করব। আমি তো নিজের থেকে আর একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো না। সমাজের এডুকেশন সিস্টেম, দেশের এডুকেশন সিস্টেমকে সম্মান জানিয়ে আমার হাতে যে জিনিসটা আছে সেটাকে আমি পালন করব। তাই ওইটাই শিক্ষা, দীক্ষার পরের ওই জায়গাটা শিক্ষা। শিক্ষা মানে এই নয় যে শিক্ষাটা আমাকে শুধু ডিগ্রিটাই দেয় আর একটা বড় চাকরি এনে দেয়, সেটা কিন্তু আমার ব্যবহারিক দিকের জন্যই কাজে আসলো। জীবন বা সংস্কারকে, জীবনটা কি না, এক্সপানশন ইজ দ্য লাইফ, জয় দিকে জি, তার মানে বাঁচা, আর বন মানে বৃদ্ধি প্রাপ্ত হওয়া। তো জীবনকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা, তাকেই বলা হচ্ছে যে সমাজের সবচেয়ে উত্তম কথা। তাই সেই শিক্ষাটার সঙ্গেই আমাদের বেশি পরিচয় হওয়া দরকার। তাই আধুনিক যুগে এই পদ্ধতিগত বা যন্ত্রগত বা বিজ্ঞানের পরিবর্তনে আমি অনেক কিছু অতি সহজ হয়ে গেছে বলে আমার অরিজিনাল নিয়ম নীতিগুলো আমরা বাদ দিয়ে ফেলছি। আমি অনেক কিছুই জানি না। যেরকম আমি ভালো করে মোবাইল চালাতে পারছি না। আমি অনেক কিছু কম্পিউটারে করতে পারছি না। এবং আমি হয়তো ChatGPT বা অমুক, অমুক কত অ্যাপ্লিকেশন আছে, AI নিয়ে ভালো কাজ করতে পারছি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু ওটা তো একটা আলাদা ব্যবহারিক বিশেষ ব্যবস্থা। কিন্তু আসল জায়গাটা আমি ঠিক আছি কিনা সেটাই প্রয়োজন। আজকের যে বর্তমান প্রজন্ম সেটা কি করছে? না এগুলি যা বললাম এগুলিতে তারা একেবারে চতুর। তারা খুব, কিন্তু আসল জায়গায় গোড়াটাই কিন্তু ওই একে বলা হয় না, ঠাকুর বলতেন বিসমিল্লাহি গড়বড়। তাহলে পৃথিবীটা কি রকম হবে আগামীটাতে তা একটা ভালোই বোঝা যায়। নিজেরাই দেখছেন, কাউকে তো বুঝিয়ে দেবার নয়। তাই এখানে আমাদের সঠিক পথে অগ্রসর হতেই হবে। তাই বিবাহের যোগ্য পাত্র হয়ে উঠতে হবে। তাই পাত্রের বিবাহ দিতে গেলে যোগ্য হয়ে ওঠা এবং পাত্রের সঙ্গে যোগ্য পাত্রীর সন্ধান করে তারপরে গিয়ে করতে হবে। এখন যোগ্য পাত্রী কিভাবে আমরা সংগ্রহ করব বা বিশেষ কতগুলি কথা আমরা আবার বলবো, আজকে আর হবে না, ওইদিকে যাচ্ছি না। তাই আমাদের এই যে বিষয়টা থাকবে, যে যেখানে বিবাহের মধ্যে যে পর্যায়গুলো থাকবে, কয় রকম বিবাহ সেটাই আমাদেরকে আগে জানতে হবে। তা আমরা প্রথম আজকে অতটুকুই বলে রাখি, কারণ আমাদের আজকে আর সময় বেশিক্ষণ থাকছে না। বিবাহ কিন্তু ৮ প্রকারের আছে। ৮ প্রকারের বিবাহ। তার মানে কিরকম? শর্টকাটই বলছি। একটা হলো দৈব বিবাহ, যেখানে বিভিন্ন যজ্ঞ-টজ্ঞ হবে, কর্মকর্তা পুরোহিতকে দিয়ে দ্রব্য কার্য করাবেন এবং সিদ্ধি কামনায় কন্যাকে সম্প্রদান করবে। এটা দৈব বিবাহ। এরপরে হচ্ছে ব্রাহ্ম বিবাহ। তো এখন ব্রাহ্ম বিবাহটা আবার কিরকম? যে কন্যাকে বস্ত্র অলংকার দিয়ে সম্মান করানো হয়, তার বিদ্যা সদাচার সম্পন্ন বড় সম্পন্ন যিনি বর, তাকে স্বয়ং তারা নিজেই মানে পছন্দ করলো, সেটাকে বলা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। এবং তারপরে গিয়ে কন্যাদান হচ্ছে কিন্তু। এখন এরপরে আসছে আর্য বিবাহ। আর্য মানে যেখানে যিনি অবশ্য কর্তব্যটাইকে বড় বা সৎ, আমি একটু আগেও বলেছিলাম বরের নিকট হইতে, এবং নানা কিছু, যে বরটাই মূল সৎ কিনা এই সমস্ত বেঠে টেজে অনেক কিছু পয়েন্ট আছে। বিধিবতভাবে কন্যাদান, যেখানে বংশ কথাটা ওই আসলো, বর্ণাশ্রম দেখে যেটা বিবাহ হবে এটা আর্য বিবাহ বলা হচ্ছে। এরপর প্রাজাপত্য বিবাহ। এখন এই প্রাজাপত্যের ভিতরেও অনেক কিছু আছে, আজকে সময়টাকে নেই আছে, আমি আজকে বলছি না। এরপর আছে আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, তারপর রাক্ষস বিবাহ, তারপরে হচ্ছে পৈশাচ বিবাহ। তো এইভাবে ৮ প্রকার বিবাহের কথা বলা আছে শাস্ত্রে। আমি যতই বলি হয়তো পৈশাচ বিবাহ কি, যে বিবাহেতে দেখা যাবে গিয়ে পরবর্তী পর্যায়ে যে মদ্যপান, নিদ্রায়, বিচকল চিত্ত, উন্মত্ত বা যে এইভাবে জেনেও যারা করলো, সেটাই হলো পৈশাচ বিবাহ।
মানে যেখানে আবার রাক্ষস বিবাহ কি, যে কন্যা পক্ষ লোকের মধ্যে দেখা যায় হত্যার প্রবণতা বা অনেক কিছু করেছেন সে, এবং মেয়েকে বলপূর্বক চুরি করে এনে বিয়ে করেছে, এটাকে বলা হয় রাক্ষস বিবাহ। গান্ধর্ব বিবাহ, যেখানে কন্যা এবং বর উভয়ের পরস্পর একে চেনে, মানে দাদা উঠা বসা। দাদা জয়গুরু, সতেরোতে প্রার্থনা দাদা। জয়গুরু জয়গুরু। শুধু দাদা খুব সুন্দর বিবাহ নিয়ে আলোচনা করছিলেন, যদিও থামানোর ইচ্ছা ছিল না, কিন্তু প্রার্থনার টাইম। জয়গুরু জয়গুরু।